প্রত্যন স্বামী এইভাবে ছোট বোনকে বিয়ের প্রস্তাব দেবে তা কখনোই কল্পনা করতে পারেনি দাশুতি। যে মানুষটার সাথে সম্পর্ক ইতি টেনেছে সেই মানুষটার কি এমন জরুরি পড়লো বিয়ের করার জন্য তার বোনকে পছন্দ করার? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? অন্য মতলব তার ঠিক বুঝতে পারছে না দাশুতি। এই জন্যই তো যেখানে পাত্রের সাথে আলাদা কথা বলার কথা সেখানে দাশুতি তার প্রত্যন স্বামীকে আলাদা করে ডেকে নিজের রুমে এনেছে। সেহরিম পকেটে 2 হাত গুঁজে দাশুতির দিকে নির্বিকার চাহনির নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। দাশুতি তার সমস্ত ক্রোধ বহিঃপ্রকাশ করে বলল, এখানে কেন এসেছো? কি মতলব তোমার? সেহরিম হাসল। হাসি বজায় রেখে বলল, মতলব যাই হোক তাতে তোমার কি? তুমি তো বিবাহিত। দাশুতি আবার ফুঁসে ওঠে। দাঁতে দাঁত চিপে বলল, আমার বোন থেকে দূরে থেকো। কেন? আমার পাশে অন্য কাউকে দেখলে তোমার খারাপ লাগবে বুঝি? কামন, চিন্তা করো না, তোমার বোনের সাথে আমার মানাবে দেখেই প্রস্তাব এনেছি। তুমি কি মনে করো আমি বোকা? তোমার বদ পরিকল্পনা বুঝি না? আমি জানি তুমি আমার জন্যই আমার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছ। তোমার জন্য প্রস্তাব দিয়ে আমার ফায়দা কি ত্রিশুতি সেহরিমের চোখে চোখ রেখে বলল, জানি না, তবে আমার মতো অসুখে ভুগতে দেব না আমার বোনটাকে। সেহরিম আলতো হেসে বলল, লেটস সি, শালি হতে যাচ্ছ, চা বানিয়ে খাওয়াতেই পারো, হবু বোন জামাই বলে কথা। ত্রিশুতি গলায় কণ্ঠন্য এনে বলল, বোন জামাই মাই ফুড। সেহরিমকে আরও কিছু বলার পূর্বেই ঘরে আগমন ঘটল ত্রিশুতির 3 বছর বয়সীর মেয়ে নোরার। সেহরিম বাঁকা হেসে নোরার দিকে চেয়ে বলে, প্রিটি গার্ল, মেয়ে এত বড় হয়ে গেল জানাওনি? ত্রিশুতি দ্রুত মেয়েকে কোলে নিয়ে বলল, জানানোর কোনো প্রয়োজন ছিল? সেহরিম আবারও হেসে বলে, তোমার মেয়েকে বড় হলেই জানিও তোমার মেয়ের প্রত্যন সৎ বাবাও ছিল। বলতে হাসতে হাসতে সেহরিম রুম থেকে বেরিয়ে গেল। সেহরিমের এরূপ কথাবার্তা এবং হাসিটা ত্রিশুতির আগুনে ঘি ঢেলে দিল। বহু কষ্টে ত্রিশুতির রাগ সামলে মেয়েকে নিয়ে অন্য রুমে চলে গেল। এই মুহূর্তে লিভিং রুমে সেহরিমের মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করল না। নিজের ইচ্ছের বিরুদ্ধে আনসীকে শাড়ি পরিয়ে এক প্রকার প্যাকেট বানিয়ে পাত্রপক্ষের মুখোমুখি বসালো আনসীর মামি। আনসী বিমূর্ত হয়ে বসে আছে, কোনো রকম নড়াচড়া নেই তার। আনসীর মামি হাসি মুখে ভাব বিনিময় করছে মেহমানদের সাথে। এর মাঝে সেহরিম চলে আসলো। সেহরিমের সাথে আসা একজন মহিলা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে বাবা? ইম্পর্টেন্ট কল এসেছিল ফুফি। নাও কাম ডান বলে সেহরিম ফুফির পাশে গিয়ে বসলো। সেহরিম এক পলক তাকালো আনসীর দিকে। আনসীর একবারও তার দিকে তাকায়নি কিংবা তাকানোর প্রয়োজন বোধ করেনি। সেহরিম এই মেয়েটিকে খুব কম হাসতে দেখেছে, যদিও তাদের সাক্ষাৎও হাতে গোনা কয়েকবার হয়েছিল। তাও মেয়েটাকে ভীষণ রকম মনে ধরছে না তার। আলতো হাসলো সেহরিম। সেহরিমের ফুফি তানসীকে কিছুক্ষণ দেখে তানসীর মামের উদ্দেশ্যে বলতে লাগলো, মাশাআল্লাহ, আপনাদের মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন আপনারা বলুন, কোনো আপত্তি আছে কি? মামি অধর প্রসারিত করে বলে, না না, আমাদের আবার কিসের আপত্তি? ছেলে ভালো, ডাক্তার, আমাদের মেয়ের জন্য আর কি প্রয়োজন? মামির কথায় তানসী এবার কিছুটা নড়ে চড়ে উঠল। তবে মামি সন্তর্পণে আনসীর কাঁধে হাত দিয়ে তাকে থামিয়ে রাখলো। এটা অবশ্যই সেহরিম ভালোভাবেই লক্ষ্য করেছে। তবে কিছু না বলে নীরব রইল। ফুপির পাশে বসা সেহরিমের ভাবি এবার কিছুটা উঁচু স্বরে বলল, আল্লাহ দুলিয়া। পর্দার আড়ালে থেকে ত্রিশুতির সবটাই নীরবে শুনে গেল। চেয়েও টু শব্দ করতে পারল না, কারণ এখন ত্রিশুতির বর্তমান স্বামী রিয়াদ লিভিং রুমে উপস্থিত। মেয়েকে মামাতো ছোট ভাই বোনের কাছে রেখে এই দিকেই এসেছিল বিয়ে ভাঙতে। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, তার স্বামীও সেই সমাগমে রয়েছে। ত্রিশুতি যাকে দেখে সামনে আগানোর সাহস পেল না, কারণ রিয়াদ এখনো জানে না ত্রিশুতির প্রত্যন স্বামী সেহরিম। জানলেই বিরাট কোহল তৈরি হবে তো হবেই, সাথে তার সংসারও টানা হেঁচড়ায় পড়বে। এই জন্য ত্রিশুতি এই মুহূর্তে নীরব থাকাকেই শ্রেয় মনে করল। যখন আনসীকে সেহরিম রিং পরাবে তখন আনসী নানানভাবে চেষ্টা করছে সেহরিমের হাত নিচের হাত ছড়ানোর, কিন্তু পেছনে মামি সবটা সামলে মুচকি হেসে বলল, লজ্জা পাচ্ছে মেয়েটা। কখনো কোনো পুরুষ তার হাত ছুঁয়নি তো, তাই বোধ হয়। সঙ্গে সঙ্গে চাপা পড়ে গেল আনসীর সিদ্ধান্ত।
আনুশি বুঝতে পারল শেহরিমের নামের রিং তাকে পড়তেই হবে। তাই মোচড়ামুচড়ি বন্ধ করে আনুশি নীরব হয়ে গেল। শেহরিমও মুচকি হেসে তার নামের আংটিটা সযত্নে আনুশিকে পরিয়ে দিল। এই দৃশ্য দূর থেকে দেখল ত্রিশুতি, কিন্তু চেয়েও কিছু বলতে পারল না সে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, অথচ আনুশি একবারও তার ঘরের দরজা খুলল না। মামি সহ সকলে কম বেশি ডাকলো আনুশিকে, কিন্তু আনুশির সাড়া নেই। টু শব্দও কেউ ভেতর থেকে পাচ্ছে না। ত্রিশুতি বোনের জন্য চিন্তিত থাকলেও মামি বেশ উৎসাহে রয়েছে। মামা এবং রিয়াদ মেহমান চলে যাওয়ার পরপর নিজেদের অফিসে চলে যায়। দুজনে ছুটি নিয়ে 2 ঘন্টার জন্য এসেছিল। বিয়ের ডেট আরেকদিন এসে ফিক্স করে যাবেন তারা। ত্রিশুতি মেয়ে ঘুমাচ্ছে, মামির ছেলে মেয়ে ছাদে গিয়ে সমবয়সীদের সাথে খেলছে। মামি যখন রান্নার ব্যস্ত তখন ত্রিশুতি নীরবে রান্নাঘরে প্রবেশ করলো। মামির পাশে দাঁড়িয়ে গলা খাকারে দিয়ে নিজের উপস্থিত জানান দিল। মামি খুন্তি তরকারি নাড়তে নাড়তে ঘাড় বাঁকিয়ে ত্রিশুতির দিকে তাকালো, হেসে বলল, অবশেষে আমাদের আনুশির জন্য ভালো সম্বন্ধ আসলো। কি কপাল আনুশির। ত্রিশুতি বিব্রত সুরে বলল, তুমি জানো শেহরিম আমার প্রথম স্বামী, তাও তুমি কেন আনুশির জন্য রাজি হলে মামি? মামির হাসি মুখ এবার থমথম হয়ে গেল। গম্ভীর স্বরে বলল, হোক পত্তন, বর্তমানে তো নয়। বিয়ে হতেই পারে স্বাভাবিক, তুই সংসার করতে পারিসনি সেটা তোর দোষ। খাপ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি না আমরা, ছাড়াছাড়ি হওয়া মানে কি সব আমার দোষ? এটা কেবল বিবেচনা তোমার মামি। মামি লম্বা নিঃশ্বাস ফেললেন, বিরক্তির সাথে নিজেকে সামলে বলল, আমি তোকে কিছু বলিনি, বাদ দে, গিয়ে তোর মেয়েকে দেখ। ত্রিশুতি আবার বলল, আনুশির সাথে অবিচার করিও না মামি, শেহরিম ভালো না। বিরক্তিতে ভ্রু কুচকে এলো মামির। দায় সারা ভার নিয়ে বলল, পরেরটা পরে দেখা যাবে। ত্রিশুতি আবার চাইল মামিকে বোঝাতে, কিন্তু মেয়ের কান্নার শব্দ শুনে সে আর সফল হলো না। সব ভুলে মেয়ের কাছে ছুটল ত্রিশুতি। ত্রিশুতির যাওয়ার পানে চেয়ে মামি মুখ বাঁকালো, মিনমিন করে বলল, নিজের সংসার করতে পারেনি, এখন বোনের বেলায় মহারানী জ্বলে পড়ে যাচ্ছে। আমি বুঝি তোর হিংসা, আমিও দেখি তুই কি করে আনুশির বিয়ে ভাঙিস। বিয়ে তো হবেই তোর ওই পত্তন স্বামীর সাথেই। রাতে রিয়াদ ত্রিশুতিদের বাড়িতেই এলো। মামা তাকে আলাদাভাবে অনুরোধ করছে যেন আজকের রাতটা তাদের বাসায় থেকে যায়। তাই রিয়াদও মামা শ্বশুরের কথায় ফেলতে পারেনি। রাত হয়ে গেল, এখনও আনুশির দরজা খোলেনি। মামা এসে কিছুক্ষণ ডাকাডাকি করছে, কিন্তু ফলাফল এবার শূন্য। যখন রিয়াদ ডাকলো তখন বেশ কিছু সময় পর আনুশি সাড়া দিল, বলল, মরে যাইনি আমি, বেঁচে আছি, শুধু একটু একা থাকতে দিন ভাইয়া। আনুশির এরূপ তাড়া বাণীতে মামি মুখ শক্ত করল, বিড়বিড় করে কিছু বলল, কিন্তু সেসব কারো কান অবধি পৌঁছল না। রিয়াদ সকলকে বোঝানোর ভঙ্গিতে বলল, আনুশিকে একা থাকতে দেওয়াই ভালো। বৈঠক ঘরে বড়দের আলোচনা বসল। ত্রিশুতি, রিয়াদ, মামা এবং মামি। মামা চায়ের চুমুক দিয়ে বলল, বিয়েতে মত দিয়ে ঠিক করেছি রিয়াদ। বলে মামা ত্রিশুতির দিকে তাকালো। ত্রিশুতি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মামার দিকে। মামার নজর ফিরিয়ে নিল। রিয়াদ কিছু বলার পূর্বে মামি বলল, বৈঠকে কি হলো? এরকম ভালো ছেলে লাখের একটা। রিয়াদ ও মামির সাথে একমত পোষণ করলো, বলল, শেহরিমের সাথে কথা বলে আমার ভালো লেগেছে, ভীষণ বিচক্ষণ এবং শান্তশিষ্ট। আনুশির জন্য ভালো, বউ খারাপ হবে না। ত্রিশুতি এবার মুখ খুলল, বলল, মানুষের উপরটা দেখে কি বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত রিয়াদ? আমার আনুশির জন্য ওকে পছন্দ হয়নি। মামা আপনি তাদের মানা করে দিন। আনুশিও রাজি নয়। দেখছেন না পাত্রপক্ষ যাওয়ার পর থেকে আনুশি কিভাবে নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। মামা নীরব রইলেন। আনুশির এইভাবে ঘরবন্দি হওয়ার কারণে সে ধরতে পারলেও ভাগ্নে জামাইয়ের সামনে কিছু বলতে পারছে না। মামা এবং মামি জানে যে শেহরিমকে রিয়াদ চিনে না। দুজনেই কেউ চাইছে না কোনো ঝামেলা তৈরি করতে। মামি দাঁতে দাঁত চেপে ত্রিশুতিকে মনে মনে কতক্ষণ গালমন্দ করল। গালমন্দ শেষ মামি প্রশ্ন ছড়ল, কি কমতি আছে ছেলেটার মধ্যে? আর রইল আনুশির কথা। আনুশি কবে রাজি ছিল বিয়ের জন্য? যেহেতু বিয়ে ঠিক হয়েছে, আনুশিও ধীরে ধীরে মেনে নেবে। তাই ওকে ওর মতো করে সময় দেওয়াই ভালো। মামি তুমি বুঝতে পারছো না। ত্রিশুতিকে চোখ রাঙালো মামি। এতে ত্রিশুতির সম্মানের খাতিরে দমল, নয়তো মামিকে এসেও কথা শুনিয়ে দিত। মিনমিন করে বলল, আমাকে চোখ রাঙানোর সাহস দেখাবেন না মামি। আমি আনুশির নয় যে তোমার চোখ রাঙা আমার উপর কাজে দেব। মামা আবার মুখ খুলে বললেন, আহ থামবে তোমরা?
বাচ্চাদের মতো কথা কাটাকাটি করছে কেন? রিয়াদ বাবা, তুমি বরং শেহরিমের হসপিটাল থেকে খোঁজ খবর নিও যদি তোমার হাতে সময় থাকে। রিয়াদ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ঠিক আছে মামা। আননোন নাম্বারের কল দেখি আনুষি প্রথমে রিসিভ করলো না, পর মুহূর্তে মাথায় এলো কোনো স্টুডেন্টের কল হতে পারে। তাই আনুষি ইচ্ছা না থাকা সত্ত্বেও কল রিসিভ করলো। আনুষি সালাম দিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে পুরুষালীর সুকণ্ঠের স্বর শুনতে পেল সে। ওয়া আলাইকুম সালাম আনুষি। বুক কোচকে এলো আনুষি। এবার ফোনের স্ক্রিনে নাম্বারটার দিকে তাকিয়ে সন্দেহহান কণ্ঠে বলল, কে? ওপাশ থেকে হালকা হাসির শব্দ পাওয়া গেল। আবারও শুনতে পেল সেই সুকণ্ঠের অধিকারী পুরুষারটির গলা। চিনতে পারছেন না? স্বাভাবিকভাবেই নিলাম, তবে দ্বিতীয়বার ভুলিও না, কারণ এই কণ্ঠস্বর তোমার আগামী দিন থেকে রোজই শুনতে হবে। আনুষি কিছুটা আজ করতে পারল, তাই সন্দেহ কাটাতে পুনরায় প্রশ্ন করল, আপনি অজানা একজন মানুষ, আপনাকে মনে রাখার অথবা ভুলে যাওয়ার প্রশ্ন তো আসে না। আমরা তাকেই মনে রাখি যারা আমাদের পরিচিত। আপন না হলে কি মনে রাখবে না? হেঁয়ালি না করে পরিচয় দিন। পরিচিত তুমি আগেই জেনে গেছো, এখন অবুঝ হওয়ার ভান করছো কেন? আমার মুখে আবার নামটা শুনতে ইচ্ছে করছে বুঝি? আনুষি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তো হতে চাইছিলাম আপনি সেই পুরুষ কিনা যে পুরুষ প্রথম বোনকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় বোনকে বিয়ের প্রস্তাব দেয়। লজ্জা করলো না আপনার? গল্পটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।